দেখলাম অনেকে ইউটিউবে কমেন্ট করছে যে ভাইয়া কিভাবে টিউশন ফি ম্যানেজ করা যাবে সিডনি বা মেলবোর্ন আসলে। তো এই ক্ষেত্রে আমাদের কোথায় যাওয়া উচিত, সিডনি নাকি মেলবোর্ন? সো আজকে এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে কোথায় আসলে আপনি টিউশন ফি সহজে ম্যানেজ করতে পারবেন, আপনার জব ইজিলি পাওয়া যাবে, জব নিয়ে তেমন একটা প্যারা খাইতে হবে না। সো আজকের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা একটা বিষয় জানার জন্য অনেকে ফেসে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে কি আমরা নেক্সট ইন্ডিয়াগুলোতে মেলবোর্ন আসবো নাকি সিডনিতে আসবো। বলেছে মেলবোর্ন নাকি ক্যাশ জব পাওয়া যায়, টিএফএন জব ইজিলি পাওয়া যায়, আবার অনেকে বলতেছে সিডনিতে পাওয়া যায়। এখন কোনটাতে ইজিলি জব ম্যানেজ করা যায় একটু আমাদেরকে বলতেন, তাহলে আমরা উপকৃত হব। তো এই ধরনের প্রশ্ন আমি অনেক পেয়েছি আমার পেজে। দেখলাম অনেকে ইউটিউবে কমেন্ট করছে যে ভাইয়া কিভাবে টিউশন ফি ম্যানেজ করা যাবে সিডনি বা মেলবোর্ন আসলে। সেই ক্ষেত্রে আমাদের কোথায় যাওয়া উচিত, সিডনি নাকি মেলবোর্ন? সো আজকে এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে কোথায় আসলে আপনি টিউশন ফি সহজে ম্যানেজ করতে পারবেন, আপনার জব ইজিলি পাওয়া যাবে, জব নিয়ে তেমন একটা প্যারা খাইতে হবে না। সো আজকের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব। তো শুরুতে বলে রাখি, ভিডিওটা আমি লং করবো না, সংক্ষিপ্তভাবে শেষ করে দিব, যেহেতু আমার জব শেষ হয়েছে মাত্র, আমি বাসায় যাব। সো হাতে তেমন একটা টাইম নেই, আর ঠান্ডা পড়তেছে বাইরে অনেক বেশি। তো আমি জাস্ট আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শেষ করে দিব আজকে ভিডিওটা। নেক্সট ইন্ডিয়াগুলোতে আসবেন তাদেরকে বলবো যে আপনারা সবকিছু মাথায় রেখে অ্যাপ্লাই করাটা সবচেয়ে যুক্তিসঙ্গত হবে। তো অনেকে চিন্তা করেন যে কোথায় গেলে ক্যাশ জব পাওয়া যায় প্লাস হচ্ছে ট্যাক্স জব পাওয়া যায়। তো ইজিলি জব পাওয়া যায় যদি রেফারেন্স না থাকে, অথবা যদি কোনো রিলেটিভস না থাকে, অথবা ফ্রেন্ড সার্কেল না থাকে। সো সেক্ষেত্রে কীভাবে একলা ক্লাস যাইয়া সার্ভাইভ করা যাবে এই সম্পর্কে আমাদের একটু বলেন। তো যেহেতু আপনাদের একটা প্রশ্ন, তো যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন সেহেতু আমি আনসার দিচ্ছি। ধরেন আপনি যদি নেক্সট ইন্ডিয়াগুলোতে আসেন ব্যাচেলর কিংবা মাস্টার্সে, সেক্ষেত্রে ব্যাচেলরের ক্ষেত্রে আমি বলবো যে আপনি ওই রকম স্টেটে আসা উচিত, কারণ ব্যাচেলর তো আপনার 3 বছর কোর্স থাকে। আপনি যেই ইউনিভার্সিটিতে যান না কেন, লেভেল 1 ইউনিভার্সিটি, কারণ বেশিরভাগ স্টুডেন্ট যারা ব্যাচেলর আসে তারা লেভেল 1 বা লেভেল 2তে আসে। তো লেভেল 1 ইউনিভার্সিটি যেগুলো, যেমন মেলবোর্ন যদি আসেন সুইনবার্ন আছে, আরামেটি আছে, তারপর মর্নাস আছে, আপনার ইউনিভার্সিটি অফ মেলবোর্ন আছে। এগুলো টিউশন কিন্তু অনেক খায়। সো 45, 55, 40, 35 এরকম। সো বেশিরভাগ ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে আপনার 40 উপরে, 40 সামথিং। সো সিডনি তো সেম, সিডনি তো 40, 45, 50 এরকম টিউশন ফি। সো এখন কথা হচ্ছে যে আপনার যদি টিউশন ফি ব্যাচেলর যদি এত হয়ে থাকে পার ইয়ার, সো আপনি কীভাবে ম্যানেজ করবেন? সো অনেকে হয়তো দেখা গেছে স্কলারশিপ পায়, সবাই স্কলারশিপ পায় কম বেশ, কেউ 20%, কেউ 25%, সর্বোচ্চ 30% পায়, এর বেশি পায় না। সো ধরেন বেশিরভাগ মানুষ যেটা পায় সেটা হচ্ছে 25%। সো 25% যদি আমি ধরি, আপনি ধরেন 45% আপনার টিউশন, ধরেন আপনার 45 হচ্ছে আপনার টিউশন ফি, মানে 45,000 অড। এখন 45,000 অড থেকে যদি আমি আপনাকে ধরি, ধরেন এখন বেশিরভাগ ইউনিভার্সিটি টিউশন ফি হচ্ছে 40, আমি 40 ধরলাম। যদি আপনার টিউশন ফি যদি 40 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার আফটার 25% স্কলারশিপে সেটা হয়ে যাবে আপনার 45 হলে, 40 হলে সেটা হয়ে যাবে আপনার 35 অথবা 34 এরকম হবে, এর বেশি হবে না। যেসব ইউনিভার্সিটি টিউশন ফি হচ্ছে আপনার 40। তো এখন যদি আপনার ধরেন 34 হয়েছে, তাহলে 34 হইলে আপনি ফার্স্ট সেমিস্টার আছে আপনার 17 করে। এখন 17,000 যদি আপনার ফার্স্ট সেমিস্টার টিউশন ফি হয়, সেক্ষেত্রে আপনি কি দিতে পারবেন কি না, যদি অথবা সিডনিতে আসেন অথবা মেলবোর্নে আসেন। তো এক কথার উত্তর হচ্ছে যে আপনি যদি সিডনিতে যান, সেক্ষেত্রে আপনার দেওয়া তখনই পসিবল যখন আপনি একটা ক্যাশ একটা ট্যাক্স দুইটাই পাবেন। তবে ক্যাশ ট্যাক্স পাওয়া মানে যে আপনার টিউশন ম্যানেজ হয়ে যাবে এমনটা না, ওইরকম আপনাকে শিপ পাইতে হবে। ধরেন আপনি একটা ট্যাক্স জব করতেছেন, ওই ট্যাক্স জবের আপনার পেমেন্ট ভালো, ধরেন 25-এর উপরে দেয়, বা 25 দিলেও মোটামুটি আপনি ম্যানেজ করতে পারবেন। ধরেন 25 করে দেয়। সো 25 করে যদি আপনার যদি ধরেন আপনার 24 ঘন্টায় দেয়, সো অনেক সময় অনেক জবে দেয় 24 আওয়ার্স, অনেক সময় আপনার 18 আওয়ার্স দেয়, 12 আওয়ার্স দেয়, এটা ডিপেন্ড করে। সবাই যে 24 আওয়ার্স পায় এমনটা না। সো আপনি যদি 24 আওয়ার্স করে যদি শিফট পান, 25 করে যদি আপনাকে দেয়, তা আমি আপনার এখানে ধরলাম ধরেন মোটামুটি $2,500। সো আমি এখানে ধরলাম মোটামুটি আপনার $2,500 আপনি এখান থেকে ইনকাম করবেন একটা টিএফএন জব থেকে। এরপরে একটা যদি ক্যাশ জব ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে যদি আপনাকে মোটামুটি $18 করে দেয়, কারণ বেশিরভাগ তো $18 দেয়, এর বেশি দেয় না আপনাকে। সো আপনার যদি $18 করে দেয়, আপনি যদি এখানে মোটামুটি 30 ঘন্টা 35 ঘন্টা এরকম করতে পারেন, 30-35 পারবেন না, ধরেন আপনি মোটামুটি 30 ঘন্টা করতে পারবেন, 35 ঘন্টা পারবেন না, কারণ এত বেশি দেয় না। তো ক্যাশ জব যদি 30 ঘন্টা করেন, ধরেন এখান থেকে আপনার আমি ধরলাম ধরেন এখান থেকে আপনি $2,000 ইনকাম করেন। তো 2500 আর এখানে হচ্ছে আপনার 2,000,
এখন আপনি ধরেন $2000 মধ্যে সব শেষ করলেন, আপনার খাওয়া দাওয়া যা আছে সব শেষ করলেন। সিডনিতে ধরেন আপনি সিডনিতে গেলেন, সিডনিতে আপনি একটা জব পেলেন ক্যাশ, একটা পেলেন ক্যাশ, একটা পেলেন ট্যাক্স। এখন ক্যাশ পেলেন, ট্যাক্স পাইলেন, এখন আপনি $2500 ইনকাম করতেছেন ট্যাক্সে, আর $2000 ইনকাম করতেছেন ক্যাশে। এখন আপনার হচ্ছে কত, $4500। সো আপনি যদি $4500 থেকে যদি $2000 দিয়ে সব কভার করতে পারেন, আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব, আর থাকে আপনার $1000। এখন 6 মাসে আপনার $1000 আপনি যদি ক্যালকুলেশন করেন, দুই মাসে হচ্ছে আপনার কত, $5000। 4 মাস হচ্ছে আপনার কত, $10,000। 6 মাসে আপনার কত, $15,000 আসে। সো $15,000 আসলে কিন্তু আপনার জন্য হিউজ। সো আপনি পাচ্ছেন $15,000, মানে 6 মাসে আপনি 6 মাসে সেভ করতে পারতেছেন কত, $15,000। যদি আপনার টিউশন ফি $17,000 হয়, সেক্ষেত্রে আপনার $2,000 শর্ট খাবে। তখন আপনি হয়তো বাসা থেকে $2,000 আনতে হবে, অথবা আপনাকে আর একটু কমায় খরচ করতে হবে। ধরেন আপনাকে 1500 মধ্যে কাভার করতে হবে। যদি আপনি 1500 মধ্যে কাভার করতে পারেন সবকিছু, তাহলে আপনার $500 এখানে সেভ হয়ে যায়। তখন $500 সেভ হলে তখন আপনার $17,000 আপনি এখান থেকে দিতে পারতেছেন। তখন আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, আপনি যদি সিডনিতে যাইয়া ক্যাশ ট্যাক্স জব পাওয়ার পর যদি সারাদিন জবই করেন, 30 ঘন্টা এখানে 24 ঘন্টা এখানে, তো আপনার 30 আর 24 ঘন্টা কত, উইকলি হিসাব করেন, 30 আর এখানে হচ্ছে আপনার 24 দিলাম 25 ঘন্টা, তো 55 ঘন্টা। এখন আপনি যদি সপ্তাহে 55 ঘন্টা করেন, এরপর আপনার পড়াশোনায় একটু অনেক ক্ষতি হবে, মানে আপনি পড়াশোনায় মন দিতে পারবেন না, আপনি কিন্তু ইজিলি টিউশন দিতে পারবেন। তো যদি পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি থেকে আপনি টিউশন ফি দিয়ে পড়াশোনাতে মনোযোগ দেওয়া, এটা কখনো পসিবল না। সত্যি কথা, যেটা সাবজেক্ট নিয়ে পড়েন না কেন, সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়েন, অথবা আপনি হিউম্যানিটিস রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়েন, বা বিজনেস রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়েন, আপনার তেমন একটা প্রফিট হবে না। আপনি টিউশন ফি ইজিলি দিতে পারবেন সারাদিন জব করে, কিন্তু আপনার ওই যে দিন শেষে আপনার একটা স্কিল হবে, বা আপনার যে ওই কোর্সটার উপর একটা ভালো স্কিল হবে, বা ভালো একটা আপনি গ্র্যাজুয়েশন, আপনার যে ওই কোর্সটার উপর একটা ভালো স্কিল হবে, বা আপনি ভালোভাবে শিখতে পারছেন, ওইটা হবে না, কোনোরকম পাস করে যাবেন। তবে দিন শেষে দেখা গেছে এই সমস্যা কোন জায়গায় হবে, সমস্যা হবে যখন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনি পিআর থেকে বঞ্চিত হবেন। ক্ষেত্রে গেলে আপনি জব ক্ষেত্রে অনেক প্যারা খাবেন, কারণ আপনার মধ্যে ওইরকম স্কিল নাই। সো সেক্ষেত্রে যদি একটা ধরেন আপনি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করলেন, কিন্তু আপনার মধ্যে ওইরকম স্কিল নাই, কিছু নাই, আরেকটা কলেজ থেকে পড়াশোনা শেষ করলো, সেও ওইরকম স্কিল গেইন করলো, সেক্ষেত্রে ওই ছেলে চান্স পাওয়ার হাই পসিবিলিটি, কারণ তার মধ্যে স্কিল আছে, তার ওইরকম সিজিপি আছে। সো আপনার ক্ষেত্রে আপনি পিছিয়ে যাবেন। সো এই ক্ষেত্রে হচ্ছে যদি পড়াশোনায় মনোযোগ দিতে চান, তাহলে দুইটা জব করে কখনো পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। আর এক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি কলেজে পড়াশোনা করেন, সেক্ষেত্রে ভিন্ন কথা, কারণ কলেজে ক্লাস থাকে কম, প্লাস অ্যাসাইনমেন্ট থাকে বেশি, ওরকম আপনার যে এক্সাম থাকে না। ইউনিভার্সিটিতে এক্সাম থাকে বেশি, অ্যাসাইনমেন্ট থাকে কম। তবে কিছু ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট থাকে বেশি, এক্সাম থাকে কম। সো এটা হচ্ছে ডিপেন্ড করে। সো আপনি পড়াশোনায় মন দিয়া প্লাস জব করে, মানে দুইটা একসাথে করতে হবে না, একটা আপনার স্যাক্রিফাইস করতে হবে, হয়তো পড়াশোনা স্যাক্রিফাইস করতে হবে, পড়াশোনা আপনার মনোযোগ দিতে হবে কম, জব মনোযোগ দিতে হবে, টিউশন ফি ম্যানেজ করতে হইলে। আর অথবা আপনি যদি চিন্তা করেন যে আমার পিআর দরকার, ভালো একটা জব দরকার ফিউচারে, তাহলে আপনাকে জবের দিকে ফোকাস দিতে হবে কম, আপনাকে পড়াশোনার দিকে ফোকাস দিতে হবে বেশি। এখন লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি মেলবোর্ন নাকি সিডনি যাবেন। এখন দেখেন, যেটা সত্যি কথা, মেলবোর্নে এখন বর্তমানে ক্যাচ জব পাওয়া অনেক টাফ, টিএফএন জব অনেক পাওয়া টাফ। কেন বলতেছে কথা, কারণ এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে, যে পরিমাণ ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার। সো ওরা হচ্ছে যে মেলবোর্নের কথা বলতেছি, বিকজ আমি মেলবোর্নে আছি, আমার অনেক ফ্রেন্ড এখন স্টিল 6 মাস হয়ে গেছে, এখন জব পায়নি, টিএফএনও পায়নি, ক্যাশে পায়নি, রিজিউম ড্রপ করতেছে দোকান জায়গায়, প্লাস হচ্ছে যে অনলাইনে অ্যাপ্লাই করতেছে। সো এই জিনিসটা কেন হচ্ছে, কারণ কম্পিটিশন অনেক বেড়ে গেছে, কিচ্ছু করার নাই। সিডনি যে জিনিসটা, সিডনিতে কিছু এরিয়াতে জব পাওয়া যায় ইজিলি, কিছু এরিয়াতে জব পাওয়া অনেক টাফ। তো সিডনিতে হচ্ছে যে আপনি ক্যাশ জব ইজিলি পাবেন, এটা সত্যি কথা, সিডনিতে ক্যাশ জব বেশি পাওয়া যায়। কিন্তু আপনি যদি চেষ্টা করেন, যদি আপনি একটু চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে টিএফএন জব ম্যানেজ করে ফেলতে পারবেন। সো ওটা আপনার বেশি প্যারা খাইতে হবে না। সো সিডনিতে আমি এই জন্য অবশ্যই প্রেফার করি, কারণ সিডনি হচ্ছে বড় সিটি অস্ট্রেলিয়ার। সো সিডনিতে যদি আপনি একটা ক্যাশ জব ম্যানেজ করতে পারেন, সো একটা টিএফএন জব আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন। সো ওটা তেমন একটা প্যারা না। কিন্তু মেলবোর্নে আপনি ক্যাশ জব পাবেন না সেটা বলতেছিলাম, মেলবোর্নে ক্যাশ জব পাওয়া যায়, তবে অনেক হার্ড, কারণ কম্পিটিশন অনেক বেশি। আর ক্যাশ জব তেমন একটা পাওয়া যায় বলতে কি, তেমন মানে প্রিফার করে না, ওরা দিলেও আপনার খুব টাফ হয় আর কি, পাইতে অনেক কষ্ট হয়। সো ক্যাশ জব সহজে পাওয়া যায় না এখানে। সো মেলবোর্নে যেহেতু আমি মেলবোর্নে আসি বা বর্তমানে এখন থাকতেছি এখানে, সো এখানে সিনারি আমার ভালো জানা আছে। সো সিডনিতে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমার রিলেটিভ আছে। সো ওদের থেকে যেটা জানলাম আর কি, যে সিডনিতে আপনার ক্যাশ জব ইজিলি পাওয়া যায়, কিন্তু ট্যাক্স জবও চাইলে পাওয়া যায়, বাট খুঁজতে হবে।
সো সিডনিতে যে কম্পিটিশন কম সেটা বলতেছি না, সিডনিতে অনেক কম্পিটিশন, বাট সিডনি একটু বড় সিটি, তো যার কারণে হচ্ছে আপনার জব পাওয়া একটু ইজি ওইদিকে। বাট মেলবোর্নে যে জব পাবেন না সেটা বলতেছি না, মেলবোর্নে জব পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রচুর দৌড়াইতে হবে, আপনাকে অনেক ভালোভাবে রিজিউমটা বানাইতে হবে, আপনাকে প্রত্যেকটা দোকানে যাইতে হবে, এরপর অনলাইনে প্রচুর অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি কপাল ভালো থাকে তাহলে আপনি এত কম্পিটিশনের মধ্যে আপনি জব পাবেন না যে আপনি মেলবোর্নে আসবেন না বা সিডনিতে আসবেন না, এমনটা না। আপনি যেখানে আসেন না কেন আপনাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, জব খুঁজতে হবে। বাট এই ক্ষেত্রে হচ্ছে যে মেলবোর্নে যদি আসেন, আপনার যদি ভালো রেফারেন্স থাকে, সো এই ক্ষেত্রে আপনার জব পাওয়াটা একটু ইজিলি হবে, সেটা হোক ক্যাশ বা ট্যাক্স। যদি আপনার ওইরকম রেফারেন্স থাকে যে আপনাকে হেল্প করবে বা কীভাবে রিজিউম বানালে জব পাওয়া যায়, মানে কীভাবে বানালে রিজিউম বানালে আপনি জব পাবেন, কোথায় গিয়ে অ্যাপ্লাই করলে, বা আপনার এখানে যদি কোনো ভ্যাকেন্সি থাকে তখন সে শেপরে বলে বা স্টোরে ম্যানেজাররা বলে আপনার ঢুকাই দিতে পারবে, সেই ক্ষেত্রে হচ্ছে ভিন্ন জিনিস। বাট আপনি প্রথম এসে নিয়ে নিজে জব খোঁজা অনেক টাফ হয়ে যাবে যদি আপনার ওইরকম রিজিউম না থাকে বা ওইরকম আপনার অনলাইনে অ্যাপ্লাই না করেন, অথবা আপনি ওইভাবে যদি না জানেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা কীভাবে দোকানে জায়গা সিভি ড্রপ করতে হবে। সো আপনারও ওইরকম প্রসেসটা জানতে হবে। তো আপনার জানতে চেয়েছেন যে কোথায় জব পাওয়া ইজি, জাস্ট এটা আপনাদেরকে উত্তর দিলাম যে সিডনি একটু বেটার জব ক্ষেত্রে। সো মেলবোর্ন এরপরে বলা যায়, এরপরে হচ্ছে যে আপনার ব্রিসবেনের পরে হচ্ছে আপনার ফার্থের পরে হচ্ছে অ্যাডিলেডেও পাওয়া যায়, বাট তাসমানিয়া একটু হার্ড, ডারউইনতে আরও হার্ড। তারা নেক্সট ইন্ডিয়া আসবেন, তার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। আর কী ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।